করোনারি হার্ট ডিজিজ ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কি নন ভেজদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভেজদের সম্ভাবনা বেশি, এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন। আপনারা প্রশ্নগুলো একটু সংক্ষেপে করবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা এত বড় যে আমি ভুলে যাব। শেষ অংশটাই প্রশ্ন। করোনারি হার্ট ডিজিজ, দেখেন এখানে করোনারি হার্ট ডিজিজ, আপনারা যদি নষ্ট হয়ে যাওয়া শাকসবজি এগুলো খান আর নষ্ট হওয়া ফল, এগুলোতে অবশ্যই জীবাণু থাকে। আমি এখানে বলবো যে পশুরা যে জীবাণু বহন করে সেগুলো বেশি মারাত্মক, তারা শাকসবজির চাইতে বেশি রোগ ছড়ায়। এছাড়াও আমি আরো একটা কথা বলেছিলাম যে পশুজাত খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। এই সব কিছুর কারণেই ননভেজ খাবার আমাদের জন্য নিষিদ্ধ। এবারে বলি পরিসংখ্যান নিয়ে, আমিও সেটা পড়েছি, আর এগুলো নিয়ে আমি এখানে কোনো যুক্তি দেখাতে চাচ্ছি না। আমার কাছে সব পরিসংখ্যানই আছে যে ভেজিটেরিয়ানদের চাইতে ননভেজরাই হৃদরোগের অসুখে বেশি করে আক্রান্ত হয়। আজকে এই মুহূর্তে আপনাদের আমি সেগুলো দেখাতে পারছি না, আমার কাছেই আছে, পরে আমি আপনাদের সেগুলো দিতে পারবো। ধন্যবাদ। পাল্টা প্রশ্ন করবেন না। হ্যাঁ, পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম সাফিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার প্রশ্নটা হলো, এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর ইয়োর সেলফ গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম, যে ননভেজ খাবার নিষিদ্ধ। তাহলে আপনি অন্যরকম বলছেন কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে, সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যেমন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ। তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই একথা বলেনি সব ননভেজ খাবারই নিষিদ্ধ? আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি, তাদের ব্যাখ্যাটা ভুল, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন। আমি একটা ব্যাপারে একমত, এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের ননভেজ খাবার নিষিদ্ধ। যেমন পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা স্বীকার করো না, হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা স্বীকার করো না। যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আপনি ননভেজ খাবার খাবেন না, ভেজ খাবারও খাবেন না। রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না, তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ। নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য। একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না। আপনার প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি, সেজন্য উত্তর দিতে পারছি। বইটাতে আছে, পবিত্র বাইবেলে উল্লেখ আছে তোমরা মৃত পশু খাবে না। ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস, এটা বলা হয়নি। ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, ডায়েট নিয়েও লেকচার দিই। ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদ, এছাড়াও বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ। বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে। মৃত পশুর মাংস নিষিদ্ধ, সব মাংস না, মৃত পশু। ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস, মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে হারামা আলাইকুম মাইতাতা ওয়াদ্দামা ওয়া হালামাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি। তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। কোথায় এটা অনুমোদিত? এরপরে দেখবেন বুক অব জেনেসিস 9 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে, তোমাদের সমীহ করবে। এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, আকাশের সব পাখি, এই পৃথিবীর সব জীবজন্তু, এছাড়াও নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর জেনেসিস 9 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো, এছাড়া শাকসবজিও খেতে পারবে। বুক অব ডিউটেরোনমিতে আছে 14 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো। যারা পানির নিচে থাকে, যাদের পাখনা ও আঁশ আছে, তাদের তোমরা খেতে পারবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে।
ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে, অনুমোদিত। এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজে আছে 5 নম্বর অধ্যায়ের 13 ও 14 অনুচ্ছেদে, যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে। বাইবেলের কথা বলছে, আমি না। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের উদ্ধৃতি দিচ্ছি, 41 থেকে 43 অনুচ্ছেদে আছে যে যীশু খ্রিস্ট উপরের ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে। তখন যীশুর শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল, মাছ। তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন, যীশু খ্রিস্ট মাছ খেলেন। বুক অব রোমান্সে আছে 14 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে। আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায়। তবে যারা সবকিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না, আর যারা সবকিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না। এটা ঈশ্বরের আইন। হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে, এমনকি সে প্রতিদিনও খেতে পারে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য হিসেবে আর কিছু খাদ্য হিসেবে। মনুরাইন মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও, এটা মহান সৃষ্টিকর্তার আইন। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 42 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে 2 বার জন্ম নেওয়া আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি, সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আজকে এই বইগুলো নিচে রেখেছি, অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে। ওনারা আমাকে বাধ্য করেছেন তাই কথাগুলো বলছি, বিতর্কের নিয়ম মেনে বলছি। আমার কথা তো শেষ হয়নি, আমি তো 5 মিনিট সময় পাবো, আমার সময়। আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব করবেন না। আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন, আমি তো এখানে সময় দেয়া হলো। এভাবে সময় নষ্ট হয়, সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো। কেন? কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আরো আধা মিনিট সময় দেওয়া হলো। এরপরে মনুস্মৃতি 5 নম্বর 35 অনুচ্ছেদে আছে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 85 নম্বর অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 86 অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে একই কথা আছে, তোমরা মাংস খেতে পারো। আর মহাভারত অনুশাসন পর্বে 88 অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, একথা মনুস্মৃতিতেও আছে 3 নম্বর অধ্যায়ের 266 থেকে 272 অনুচ্ছেদে। সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র 1 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তোমরা মাছ দাও 2 মাস থাকবেন। যদি হরিণের মাংস উৎসর্গ করো 3 মাস থাকবেন। ভেড়ার মাংস দিলে 4 মাস থাকবেন। পাখির মাংস দিলে 5 মাস থাকবেন। ছাগলের মাংস দিলে 6 মাস থাকবেন। চিত্রাল হরিণের মাংস দিলে 7 মাস। কালো হরিণের মাংস দিলে 8 মাস। গরুর মাংস দিলে পুরো 1 বছর। ষাঁড়ের মাংস দিলে 12 বছর। আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন। তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন ননভেজ লাল মাংস। আসসালামু আলাইকুম, আমার নাম গুলফাম। আমার প্রশ্নটা মিস্টার জাভেরির কাছে। স্যার, আপনার লেকচারের সময় আপনি বললেন জৈন মুনিরা গাছপালা মারে না, তারা শুধু ভিক্ষা নেয়। তাহলে তারা কি অন্যদের গাছপালা মারতে বাধ্য করে? আর তারা যখন মুখে কাপড় বাঁধে তারা তখন জীবাণু মারছে না, তাহলে কি অন্যরা জীবাণু মারছে? যেহেতু তারা মুখে কাপড় পরে থাকছে না, এটা আসলে কি একটু ব্যাখ্যা করেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমিও খুব খুশি হয়েছি। যতগুলো প্রশ্ন হয়েছে তার মধ্যে আপনারটাই
সেরা প্রশ্ন, কারণ আমাদের জৈন ধর্মগ্রন্থে বলা আছে যে তোমরা কাউকে হত্যা করবে না, তোমরা কাউকে হত্যা করার কাজে বাধা দেবে, আর কেউ হত্যা করলে তোমরা তার নিন্দা জানাবে। তাহলে এই 3টা পয়েন্ট হল মূল। যদি জৈনমুনি জানতে পারেন এই খাবার তার জন্য রান্না করা হয়েছে, তিনি সেই খাবার খাবেন না। এটাই হলো জৈনমুনিদের নিয়ম। তারা যখন ভিক্ষা করতে আসেন তারা পরিষ্কারভাবেই বলেন, আর আমরাও জানি যে তারা বলবেন আমাদের জন্য কি কিছু রান্না করেছো? আমরা বিনীতভাবে বলবো আপনার জন্য কিছু রাঁধিনি, এই খাবার আমাদের জন্য আমরা বানিয়েছি। ধরেন 4টা রুটি, তিনি 1টা রুটি নেবেন, আমরা বাকি 3টা রুটি খাবো। এভাবে একজন জৈন মুনি ভিক্ষা করে থাকেন। হত্যা করবেন না, অন্যকে হত্যা করতে দেবেন না, হত্যা করতে উৎসাহিত করবেন না, তিনি সেই খাবারও খাবেন না যদি জানতে পারেন খাবারটা তার জন্য রান্না করা হয়েছে। আমি খুব খুশি হয়েছি যে এই দর্শক শ্রোতাদের সামনে আমি আজ সুযোগ পেয়েছি জৈন মুনিদের সম্পর্কে কিছু কথা বলার জন্য। সবাইকে ধন্যবাদ। আর আমি চেয়ারম্যানকে অনুরোধ করব যে মিস্টার ত্রিবেদী আর আমি, অনুষ্ঠানটা আসলে এত ভালো হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে আরো ঘন্টাখানেক থাকি। তবে আমি দুঃখিত যে আমাদের হাতে সময় খুবই কম। প্রশ্ন 5 মিনিট লাগবে। আমার মনে হয় দেরি হয়ে যাবে। আমরা এখানে খাবার নিয়ে এত বেশি কথা বলেছি যে আমাদের খিদা লেগে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, শেষে 2টো প্রশ্ন, তারপর আমরা চলে যাব। মিস্টার ত্রিবেদী বললেন যে আর 2টা প্রশ্নের উত্তরে তারা থাকবেন। এবারে পরের প্রশ্ন ডক্টর জাকিরের উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন অনুরোধ করেছেন যে আপনি কাকে প্রশ্ন করতে চান? না, এখানে তো আপনাদের লাইন করে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে, নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ কম? এখানে অনেকেই অনুরোধ করছেন, আমরা যেটা করব, অনেকেই অনুরোধ করছেন যে ওনারা আগে প্রশ্ন করতে যাচ্ছেন ডক্টর জাকির নায়েককে, সেজন্য আপনাদের বলছি এই 2জনকে আগে প্রশ্ন করতে দেন। তারপর মিস্টার রাশমি ভাই জাভেরি আর মিস্টার ত্রিবেদী চলে গেলে তখন আপনাকেও প্রশ্ন করার সুযোগ দেব। আপনি পরে করবেন, যেহেতু ওনারা আগে চলে যাবেন তাই আগে ওনাদের অনুরোধটা রাখি। ওনারা চাচ্ছেন এই 2 ভদ্রলোক ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। আপনারা এখানে কোন 2জনের কথা বলছেন? মিস্টার বার্ডে আর মিস্টার কিশোরী, আপনারাই আগে প্রশ্ন করবেন। তারপরে যারা অপেক্ষা করছেন তারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে পারবেন। আশা করি আপনারাও সবাই এটা মেনে নেবেন। যেহেতু ওনারা মিস্টার জাভেরি আর মিস্টার ত্রিবেদীর সাথে চলে যাবেন তাই ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। আগে ওনারা প্রশ্ন করুন। দাঁড়ান, মিস্টার জাভেরি চলে যাচ্ছেন, ওনাকে আগে 2টো প্রশ্ন করি, তারপর উনি চলে যান। আগে ওনারা 2জন প্রশ্ন করুক। মিস্টার জাভেরি অনুরোধ করেছেন, এখানে মিস্টার বাডেকে আগে ওনারা 2জন প্রশ্ন করুক, উনাদের আগে প্রশ্ন করতে দেন। আচ্ছা, ওনারা আগে করুক, ওনারা প্রশ্ন করবেন আগে, তারপর ডক্টর জাকির নায়েককে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আপনি প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, তারপর মিস্টার জাভেরির উদ্দেশ্যে, তারপর ডক্টর জাকিরকে। এই প্রশ্নগুলো হয়ে গেলে মিস্টার জাভেরি তখন চলে যাবেন। তারপর যে 2জন অপেক্ষা করছেন তারা প্রশ্ন করবেন। এটা বাদে আর অন্য যারা আছেন তাদের মধ্যে আর কেউ কোনো রকম প্রশ্ন করার সুযোগ পাবেন না, প্লিজ। ডাক্তার সাহেব নমস্তে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রহিম। ডাক্তার সাহেব কিশোরী সাহেব সংক্ষেপে বলেন। আমার প্রশ্নটা হলো, আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম। সেখানে 3 দিনের প্রার্থনা ছিল। লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল, আর এছাড়াও তারা সে সময় কোনো নন ভেজ খাবার খায়নি, চুল কাটেনি, কিছুই না, পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী। যখন সেই সিনেমাটা শেষ হলো আমি তাদের বললাম, ভাই এটা কি? এই 3 দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন? তারা আমাকে বলেছিল এটা হলো খানে খোদা। আমি মুসলমান ভাইদের বলি, পুরো পৃথিবী কি খানে খোদা নয়? খানে খোদা শুধু ওখানেই। তাহলে 3 দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন?
ভাই সাহেব, আমাদের হাতে সময় বেশ কম, আপনি আপনার প্রশ্নটা বলেন। পুরো পৃথিবী কি খানে খোদা না? এখন আমাকে বলেন, ওই 3 দিন তারা খানে খোদা করলো, তাহলে পুরো পৃথিবী কেন খানে খোদা হবে না? আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু হত্যা বন্ধ হবে না কেন? এটাই আমার প্রশ্ন। আমরা এই প্রশ্নটার উত্তর দেব না। এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না। আমরা এবারে পরের প্রশ্নে যাব। মিস্টার রাশমি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন। আমিও উত্তর দিতে চাই। যদি চেয়ারম্যান না বলেন, এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না। আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই। আপনি পারলে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি। আমি শুনেছি, উত্তরটা আমি দেব। এটা খুব সুন্দর প্রশ্ন। তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্নে যাব। খুবই সুন্দর প্রশ্ন। প্রশ্নটা খুবই সুন্দর, এতে কোনো সমস্যা হবে না। আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন, তবে আমরা হিংসাত্মক নই, এখানে কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয়। আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল, সেটা জানি। আমি আমার কথা বলতে পারি, যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন, হজযাত্রী, আর 3 দিন ধরে তারা কোনো মাংস খায়নি। এটা ইসলামের প্রশ্ন। প্রশ্নটা তো ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে, জৈন ধর্মের উপর করেননি। তাহলে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি নন ভেজ হয়ে যাবেন, উনি ভেজিটেরিয়ান থাকবেন? সমস্যা নেই, আমি ওনাকে নন ভেজ হতে বলছি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা নন ভেজ খাবার খাই না কেন। এই কথাটা ঠিক না। আমি বেশ কয়েকবার হজ করেছি, আপনাকে যে বলেছে সে মিথ্যে বলেছে যে আমরা নন ভেজ খাই না। সেখানে নিয়মটা হলো, হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না, শুধুমাত্র সেই সময়টাতে। ননভেজ নিষেধ করা হয়নি, আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি। কে বলেছে ননভেজ খাওয়া যাবে না? হ্যাঁ, যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়। এর কারণটা জানেন? কেন জানেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন। মানুষ আসে আমেরিকা থেকে, কানাডা থেকে, ইন্ডিয়া, পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সবাই এই 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে একই রকম। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব। যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে, যখন খাবার খাই একসাথে খাই, আমরা ননভেজও খাই। আপনি এটা কোথায় পেলেন জানি না, যে আপনাকে বলে হোক সে মুসলিম বা অমুসলিম, সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে বলি, আমি বেশ কয়েকবার হজ করেছি, উমরাও করেছি, কথাটা ভুল। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয়। এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয়, তখন আমরা হই একটা জাতি। ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই, আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক। মিস্টার জাবিরি, এই প্রশ্নটা আপনার উদ্দেশ্যে। আপনার লেকচার শেষে প্রশ্নটা মিস্টার জাবিরির উদ্দেশ্যে। মিস্টার জাবিরি কি খেয়াল করছেন? প্রশ্নটা মিস্টার জাবিরির উদ্দেশ্যে। আপনার লেকচারে আপনি তৃণভোজী আর মাংসাশী প্রাণীর মধ্যে 16টা পার্থক্যের কথা বলেছেন। এখন আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছে যে আপনি আসলে এখানে বলতে চাচ্ছেন যে এখানে তৃণভোজী প্রাণীদের সাথে তুলনা করে আপনি বলতে চাচ্ছেন যে আমরা মানুষরা তৃণভোজীর মতো, অর্থাৎ ভেজিটেরিয়ানরা। আমার সেটাই মনে হয়েছে। ডক্টর জাকির আপনার কয়েকটা পয়েন্টের উত্তর দিয়েছেন। এখন আপনাদের বলি, আমি কোনো মেডিকেলের ছাত্র না, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, বায়োলজি পড়েছি ক্লাস 10 পর্যন্ত। এরপরে যা জেনেছি সেটুকু নিজের আগ্রহে। আপনার প্রশ্নটা করেন প্লিজ। এখন একটা ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাই। আপনি বললেন যে তৃণভোজীদের মুখের লালায় পাইটালিন থাকে, এটা মাংসাশীদের লালায় থাকে আর মানুষের লালায় থাকে। এছাড়াও আপনি বললেন তৃণভোজীরা খাওয়ার সময় তাদের চোয়াল ঘোরায়। আমি কোনো মানুষের খাওয়ার সময় চোয়াল ঘোরাতে দেখিনি। আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করেন,
আপনাকে স্বাগত জানাবো। এখানে লেকচার দেবেন না, এখানে লোকজন আপনার কথা শুনতে আসেনি। আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা করেন, আপনি সরাসরি প্রশ্নটা করেন, আমি তাহলে তাড়াতাড়ি উত্তর দেব। কারণ আমি আর মিস্টার ত্রিবেদী আরেকটা মিটিংয়ে যাব, এই প্রশ্নটার পরেই আমরা চলে যাব। ওকে ওকে, আমার প্রশ্নটা হলো, আপনি এই পার্থক্যগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তৃণভোজী আর মাংসাশী প্রাণীর এই পার্থক্যগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এটা একটা খুবই প্রাকৃতিক ব্যাপার। যখন আমি বলেছি যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তৃণভোজী প্রাণীদের অনেক মিল আছে, এখানকার বিজ্ঞ দর্শকরাই সেটার বিচার করবেন। আমি যা বলেছি আপনি তার সাথে একমত হতে পারেন, যদি একমত হন তাহলে খুব ভালো, আর একমত না হলে সেটা ভালো না। আমি কেন বলবো? এটা অবশ্যই মানতে হবে আপনাকে। ঠিক আছে, আমি যা বলেছি সেগুলো সবই বৈজ্ঞানিক তথ্য, এগুলোর পক্ষে আমি যথেষ্ট প্রমাণ দেখাতে পারবো। তবে দর্শক শ্রোতারাই ঠিক করবেন তারা আমার সাথে একমত কি না। আমি যে কথাটা বলতে চেয়েছি, প্রাকৃতিকভাবে মানুষ জাতি অনেকখানি না একেবারে পুরোপুরি তৃণভোজীদের মতো, আর পরিবেশের কারণে অথবা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় মানুষ মাংসাশী হয়েছে। এখন বন্ধুরা, এখন আপনাদের বলি, এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানে আমরা মত বিনিময় করলাম। ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল, সেগুলো পরিষ্কার করেছেন আমাদের বিজ্ঞ বক্তা ডক্টর জাকির। আমরা জানতাম না ইসলাম ধর্মে এইভাবে বলা হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে। আর এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার বন্ধু মিস্টার সালেচাকে, রুশব ফাউন্ডেশনের। আমাদের হাতে সময় খুবই কম, মিস্টার ত্রিবেদী আর আমি এখন অন্য আরেকটা মিটিংয়ে যাব, তাই বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ। এবারে প্রশ্ন করবেন মিস্টার বাডে। হ্যাঁ, আপনি মিস্টার বাডে? আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। মিস্টার বাডে অনুরোধ করেছিলেন যে উনি ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করবেন, আমরাও সেই অনুরোধটা রাখবো। এখন তিনি তার প্রশ্নটা করবেন, তারপর ওনারা চলে যাবেন। এই মাইক থেকে এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ মিস্টার বাডে। হিন্দুদের হরিওম, জৈনদের জৈনেন্দ্রিয়া। এক্সকিউজ মি, এরপরেও আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে। যারা থাকতে চান তারা থাকতে পারেন, অথবা চলেও যেতে পারেন। হ্যাঁ মিস্টার বাডে। হিন্দুদের হরিওম, জৈনদের জৈনেন্দ্রিয়া, মুসলিম ভাইদের সালাম আলাইকুম। ডাক্তার জাকিরকে বলি, আমি আপনার 20টা পয়েন্টের সবগুলোই উত্তর দিতে পারবো, তবে এখানে সময় হবে না। পরে কখনো সময় পেলে আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবো। এখন প্রথমটা, এখন প্রত্যেকটা ধর্মই ঈশ্বরকে মানে যে তিনি সর্বশক্তিমান। তার মানে আমরা তার নিয়ম কানুনগুলো মেনে চলবো। এখন ঈশ্বর যা কিছু দিয়েছেন সেখানে নিয়মও দিয়েছেন। আমি খুব সহজ ভাষায় বলি, ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন তিনি তখন সব ব্যবস্থাই করেছেন। আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি আমার প্রশ্নটাই করতে যাচ্ছি। শুনুন, আপনি সরাসরি আপনার প্রশ্নটা বলে ফেলেন। আমি তো আমার প্রশ্নটাই করছি। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেখানে কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন। যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো বাতাস, যেটা আপনি প্রচুর পরিমাণে পাবেন, সব জায়গাতেই বাতাস পাবেন। এরপরে দেখেন পানি, আপনি যেখানেই যান পানি পাবেন। এখন পরে আসছে খাবার। এবারে আমার প্রশ্নতে আসছি, খাবার। ঈশ্বর আমাদের অনেক খাবার দিয়েছেন। কাশ্মীরে যান, সেখানে গেলে দেখতে পাবেন সেখানে দরকারি সব খাবার আছে। সেখানে আপনি আলমন্ড পাবেন, কাজু পাবেন, বাদাম পাবেন, পেস্তা পাবেন, ওখানে যেসব দরকারি। 1 মিনিট। রাজস্থানে যান, সেখানে অনেক গরম, তাই সেখানে খরমুজ পাবেন, তরমুজ পাবেন। আর এখানে দেখেন, দাঁড়ান ভাই, আমার প্রশ্নটা করে নেই। এখানে দেখেন খাবার হিসেবে কলা পাওয়া যায়, যেটা সহজে পাওয়া যায়, সেটা প্রচুর পরিমাণে আছে। ঈশ্বর যেগুলো প্রচুর পরিমাণে দিয়েছেন সেগুলো সস্তা, আর যেগুলো তিনি অনুমোদন দেননি, নিষিদ্ধ করেছেন, সেগুলোর দাম অনেক বেশি। আমরা কি ঈশ্বরের নিয়ম মানছি? খুবই সুন্দর, খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমি এই ফিল্ডে আছি, তাই দর্শকদের প্রশ্ন বুঝতে পারি। প্রশ্নের প্রথম অংশটা নিয়ে বলি যে আপনি 20টা পয়েন্টের উত্তর দিতে পারবেন। আইআরএফে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে,
তাদের একজনকে বলবো আপনার সাথে বিতর্ক করতে আইআরএফ এ। যে যদি আপনি কাউকে। চান বলেন কবে? আগামী রবিবার। আগামী রবিবার। আগামী রবিবার? আমি আমার স্টুডেন্ট। আগামী রবিবার। আমি যে আগামী কাউকে রবিবার এগুলো বলতে পারবো। আগামী রবিবার। রবিবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আগামী আগামী রবিবার রবিবার। আসবেন। আপনার নামটা যেন কি? ওনার নামটা কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মিস্টার বার্ডে আগামী রবিবার সকাল 10:30টায় আইআরএফ এ আসবেন। আজকের মতোই আমার স্টুডেন্ট বিতর্ক করবে, একজন, একই টপিক। আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের দিয়েছেন বাতাস, আলো, পানি, এসব কিছু সহজে পাওয়া যায়, তাহলে কেন সেই জিনিসটা খুঁজবো যেটা দুর্লভ আর দামি? খুব সুন্দর প্রশ্ন। এই কথাটা মিস্টার জাবেরিকা বলেন। উনি তো উত্তর মেরুতে শাকসবজি পাঠানোর কথা বললেন, এরপর বললেন মরুভূমিতে শাকসবজি পাঠানোর কথা। এ কথা আমি বলিনি। আমি বলেছি শাকসবজি পাওয়া গেলে শাকসবজি খাবেন, যদি পশুর মাংস পাওয়া যায় হালাল মাংসগুলো আপনারা খাবেন। এই প্রশ্ন মিস্টার জাবেরিকে করবেন, আমাকে না। 1 নম্বর পয়েন্ট, আপনি সহজলভ্য খাবারগুলো খাবেন, তবে সেগুলো হালাল হতে হবে। আমাদের দামি খাবার খাওয়া উচিত না আপনি বললেন। অনেকটা এরকম যে আমি কোনো ধনী লোককে বলছি আপনি নরিম্যান পয়েন্টে থাকেন কেন? নরিম্যান পয়েন্টে মাত্র 1 স্কয়ার ফিট জায়গার দাম হচ্ছে 25,000 টাকা। মিরানোটে থাকেন মাত্র 1,000 টাকা প্রতি স্কয়ার ফিট। যখন কোনো ধনী লোকের সামর্থ্য থাকে ভালো ফ্ল্যাট কেনার, তাকে বাধা দেন কেন? খাবারের ক্ষেত্রেও তাই। ননভেজ খাবার, প্রোটিন, আয়রন, এরকম আরো অনেক কিছুর দিক থেকে এটা উচ্চমানের স্বাস্থ্যকর খাবার। ধনী লোকের সামর্থ্য আছে, তাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সামর্থ্য না করলে শাকসবজি খান, আমি আপনাকে বাধা দিচ্ছি না। আশা করি উত্তরটা পেয়েছেন। মিস্টার রশ্মি ভাই জাভেরি আর মিস্টার ওয়াইপি ত্রিবেদী এখন চলে যাচ্ছেন। আপনারা যারা থাকতে চান তারা থাকতে পারেন, অথবা চলে যেতে চাইলে আপনারা চলেও যেতে পারেন। একজন বক্তা এবং আমাদের প্রধান অতিথি এখন চলে যাচ্ছেন। আমাদের ফর্মাল অনুষ্ঠান শেষ। এখন আপনাদের মধ্যে যারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে চান তারা তাদের প্রশ্নগুলো করতে পারেন, কারণ একটু আগে অন্যদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলাম। আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। এখন আপনারা ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। শুরু করছি। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হলো, নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ কম? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে ননভেজ জাতীয় খাবারে পুষ্টিগুণের কোনো ঘাটতি থাকে কিনা। হ্যাঁ থাকে। আমি এই প্রশ্নের উত্তর না বলবো না। আমি কোনো উগ্রপন্থী ননভেজ নই। কম থাকে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, কিন্তু এগুলো ভেজ খাবারে বেশি পরিমাণে থাকে। নন ভেজিটেরিয়ানরা শাকসবজি খায়, আর ফল অনেক পুষ্টিকর, ভিটামিন সির জন্য আমরা খেতে পারি। কিন্তু যদি তুলনা করে দেখেন পুষ্টিমানের দিক থেকে ননভেজ খাবার, একথা আগেও বলেছি আমি, এতে থাকে প্রথম শ্রেণীর প্রোটিন, উচ্চমানের প্রোটিনগুলো সম্পূর্ণ। এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, আয়রনও থাকে। এরকম একটা পুষ্টিকর খাবার হলো ডিম। এখানে মিস্টার জাবেরি ডিমের বিরুদ্ধে অনেক কথা বললেন। একটা ডিমে আনুমানিক 6 গ্রাম প্রোটিন থাকে একটা বড় ডিমে। ডিমের অর্ধেক অংশ সাদা, আর এই সাদা অংশটাকে বলা হয় আদর্শ প্রোটিন। আদর্শ প্রোটিন, এটা দিয়ে অন্যান্য প্রোটিনকে বিচার করা হয়। এখানে সবগুলো আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ডিমে। এছাড়াও থাকে রিবোফ্লাভিন, আয়রন, ফ্লোরিন, ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন ই। খুব কম খাবারে ভিটামিন ডি থাকে, ডিম তার মধ্যে একটা। রোগীদের খাবার হিসেবে ডিম দেওয়া হয়, বিশেষ করে যারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এর কারণ জানেন? ডিম সহজে হজম হয়, উপাদান সবগুলোই আছে। ওনারা ডিম নিয়ে অনেক বলেছেন, এর কিছু ক্ষতিকর দিকও আছে। এটাকে বলা হয় পুষ্টিগুণের ঠাসা খাদ্য, কারণ এতে সবগুলো প্রয়োজনীয় উপাদান আছে পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত নেই, কোনো উপাদানে অতিরিক্ত নেই। এতে ক্যালোরির পরিমাণও কম। একটা বড় ডিমে মাত্র 70 ক্যালোরি থাকে, কিন্তু ভেজ খাবারে এই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো উপস্থিত থাকে না। ভেজ খাবার খেলে কি করবেন? সবগুলো উপাদানই খেতে হবে। একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সবগুলো উপাদানই পেতে পারেন। তার ডায়েটটা তিনি ঠিকভাবে বেছে নেবেন, শাকসবজিগুলো ঠিকভাবে বেছে নেবেন, যে এই খাবারে অমুক উপাদানটা কম আছে, আবার অন্য খাবারে হয়তো উপাদানটা আছে। সঠিকভাবে যদি এভাবে বেছে নেন আর তারপরে খান তাহলে ঠিক আছে। নন ভেজের ক্ষেত্রে যে কোনো নন ভেজি খান, সেখানে এই সমস্ত উপাদানগুলো কম থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন।
বলেন ভাই। আমার নাম বাবু ভাই জাভেরি। ডক্টর জাকির নায়েক, আপনি আপনার লেকচারে ডক্টর আর্নিশের বিভিন্ন কথাগুলো বিকলাঙ্গ উপায়ে বলার চেষ্টা করেছেন। ডক্টর ডিন আর্নিশ তাকে হৃদরোগ সংক্রান্ত রোগ নিরাময়ের ক্ষেত্রে একজন পথিকৃৎ বলা যায়, আর এ ব্যাপারে এখন তাকে একজন অথরিটি বলে মানা হয়। আমেরিকার প্রেসিডেন্টও তার এই কাজগুলোকে স্বীকৃতি দিয়েছেন। আমেরিকানদের স্বাস্থ্যগত বিষয়ে তাকে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ডক্টর ডিন আর্নিশের নিজস্ব উদ্যোগে এখন বিভিন্ন মেডিকেলের পাঠ্য বইয়ে একথা লেখা হচ্ছে যে হৃদরোগ প্রতিরোধ করা যায় সুনির্দিষ্ট ডায়েটের মাধ্যমে, যে ডায়েটটার সুপারিশ করেছেন ডক্টর ডিন আর্নিশ নিজেই। আর ডক্টর আর্নিশের এই ডায়েটটা একেবারে পুরোপুরি ভেজিটেরিয়ান ডায়েট। এখন আমি ডক্টর জাকির নায়েকের কাছে জানতে চাই, ডক্টর ডিন আর্নিশের এই রিসার্চের ব্যাপারে আপনি কি বলবেন, যেখানে হাজার হাজার হৃদরোগী ভালো হয়ে গেছে কোনো বাইপাস সার্জারি ছাড়াই। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই সুন্দর। যে ডক্টর অর্নিশের সম্পর্কে আমার মন্তব্য কি, খুব বিখ্যাত। আর তিনি বলেছেন হৃদরোগের অসুখ ভালো করা যায় ডায়েটের মাধ্যমে, যেটা পুরোপুরি ভেজ খাবার। আমি একমত। এতে কি নন ভেজ খাবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে? আপনি ডায়াবেটিসের কথা জানেন ভাই? ডায়াবেটিস মেলাইটিস, এখানে ডক্টর অর্নিশের বলার প্রয়োজন নেই, এটা সবাই জানে। কারো যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে, তখন যদি সে নন ভেজ দিয়ে তৈরি ইনসুলিন না নেয়, যেটা তৈরি হয় অগ্নাশয় থেকে, গরু বা শুকরের অগ্নাশয় অথবা মানুষের অগ্নাশয় থেকে, সে মারা যাবে। তাহলে নন ভেজ ইনসুলিনে যদি ডায়াবেটিস মেলাইটিস ভালো হয়, সেজন্য ভেজ নিষিদ্ধ হয়ে যায় না। ডক্টর অর্নিশের কথা মানি। ভেজ ডায়েটের মাধ্যমে হৃদরোগ কমানো যায় বা সারানো যায়, আমি একমত। কিন্তু রাশমি ভাই জাভেরি যেটা বললেন, ডক্টর অর্নিশের মতে নন ভেজ খাবার নিষিদ্ধ। এই ডায়েট শুধু রোগীদের জন্য, আমি একমত। অনেকেই হয়তো মানবে না, ডাক্তারও মানবে না, আমি মেনে নিলাম, আমি একমত। তবে যদি বলেন ভেজ খাবারের হৃদরোগ ভালো হয়, তাই নন ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত, নন ভেজ নিষিদ্ধ, তাহলে আমেরিকা কেন নিষিদ্ধ করছে না? আমেরিকান সরকারকে জিজ্ঞেস করেন। ডক্টর অর্নিশ তো অ্যাডভাইজার, তাহলে অ্যাডভাইজারের কথা মতো আমেরিকায় ননভেজ খাবার নিষিদ্ধ করছে না কেন? কেন? তার এই রিসার্চ, তিনি যেটা বলেছেন সেটা সঠিক। কিন্তু যদি বলেন যে ননভেজ খাবার নিষিদ্ধ করেছেন, আমার মনে হয় না ডক্টর অর্নিশ এমন কিছু বলেছেন, মনে হয় না। মনে হয় না এমন কিছু লেখা দেখান যেখানে তিনি বলেছেন যে কোনো মানুষেরই সারা জীবনে ননভেজ খাবার খাওয়া উচিত না। আমি চ্যালেঞ্জ করছি, হৃদরোগের ক্ষেত্রে হতে পারে। আরো কিছু ডাক্তারের কথা আমি বলেছি, ডক্টর উইলিয়াম টি জার্ভেস, ডক্টর কে জেরি, অনেক অনেক। তবে আমি অনেক বেশি বাস্তববাদী। আমি একমত যে ভেজ খাবারের হৃদরোগ ভালো হয়, নন ভেজ নিয়ে বলা হয়নি। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে ডক্টর জাকির নায়েক তো নিজেই একজন বিজ্ঞানী আর ডাক্তার, তাই উনি কি আমাকে এ ব্যাপারে বলতে পারবেন যে 15 বছর ধরে যে রিসার্চ হয়েছিল? প্রশ্নটা শুনতে পাইনি, আপনি কি আরেকবার বলবেন? 15 বছর ধরে রিসার্চ হয়েছিল আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে লাল মাংসের উপরে। লাল মাংস থেকে ক্যান্সার হয়, এইসব নিয়ে। আপনি কি এ ব্যাপারে আমাকে বিস্তারিত বলতে পারবেন? থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন। বোন বললেন 15 বছর ধরে রিসার্চ হয়েছিল কোনো ক্যান্সার হসপিটালে। আবারও রিসার্চ, কোনো ফ্যাক্ট না। রিসার্চ আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য অনেক। আমি রিসার্চটা পড়েছি, এ ব্যাপারে আমিও একমত। হোক সেটা ক্যান্সার হসপিটাল বা উনার বলা হসপিটালটা, অনেকগুলো রিসার্চ পড়েছি। ননভেজ খাবারে মলাশয়ের ক্যান্সার হয়। অতিরিক্ত ননভেজ খেলে মলাশয়ের ক্যান্সার হতে পারে যদি সেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকে। যদি খাবারের মধ্যে ফাইবার থাকে, তাহলে যত ভেজ খান না কেন আপনার ক্যান্সার হবে না। অতিরিক্ত ননভেজ খাবারের সাথে ফাইবার না থাকলে ক্যান্সার হতে পারে। আমরা অনেক ভেজ খাবার হজম করতে পারি না, কারণ এতে সেলুলোজ থাকে। খাবারের মধ্যে ফাইবারের কারণেই
আমরা এগুলো হজম করতে পারি। অতিরিক্ত ননভেজ খাবার, এই খাবারে ফাইবার না থাকলে মলাশয়ের ক্যান্সার হতে পারে। তবে যদি এই খাবার ঠিকভাবে খান, যারা লাল মাংস খায় তাদের তো সবার ক্যান্সার হয় না। অতিরিক্ত খাওয়া কোরআন বলছে এটা হারাম। তারা তো কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তাদের অসুখ হতে পারে। তাহলে ননভেজ নিষিদ্ধ না, বলতে পারেন অতিরিক্ত ননভেজ খাওয়া উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।